লেখক আবুল মনসুর বলেন, কার বুদ্ধিতে বুঝি নাই মুজিবুর রহমান আমাদের কাউকে না জানায়া কয়েকজন হবু মন্ত্রী লইয়া হঠাৎ করাচি চলিয়া গেলেন। মন্ত্রিত্বের শপথ নিলেন, ভালো পোর্টফোলিও পাওয়া গেল না বলিয়া 4-5 দিন পর পদত্যাগ করিলেন। অথচ সোহরাওয়ার্দী তখন সেই মন্ত্রিসভার বিরোধিতা করেছিলেন। ক্ষমতার লোভে এভাবেই শেখ মুজিব তার কাছের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছেন বিভিন্ন সময়। মন্ত্রিত্ব বাদ দিয়ে বিরোধী দলে গিয়ে আবারও বিতর্কে জড়ান শেখ মুজিব। 1958 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সংসদে ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারিকে সংসদের ভেতরেই পিটিয়ে গুরুতর আহত করা হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী পাকিস্তান সংসদের ভেতরেই পেপারওয়েট ছুঁড়ে মারলে শাহেদ আলী গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে ইস্কান্দার মির্জা মন্ত্রিসভাকে বরখাস্ত করে ক্ষমতা দখল করেন। সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করলে সংসদও বাতিল হয়ে যায়। ডেপুটি স্পিকার শাহেদ আলীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় শেখ মুজিব সহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে। এরপর দুর্নীতির মামলায় 2 বছর সহ দফায় দফায় আরও কয়েকটি মামলায় শেখ মুজিব জেল খেটেছেন। জেল থেকে বের হয়ে শেখ মুজিব কথিত ঐতিহাসিক 6 দফার ঘোষণা দেন। কিন্তু অনেকেই মনে করেন পশ্চিম পাকিস্তানিদের ইশারায় 6 দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। যদিও এখনকার আওয়ামী লীগ 6 দফাকে স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র দাবি করেন। এবার দেখা যাক কতটা স্বাধীনতা বিরোধী ছিল শেখ মুজিবের সেই 6 দফা আন্দোলন। 6 দফার প্রথম প্রস্তাবে বলা হয়েছে শাসনতান্ত্রিক কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম। অর্থাৎ প্রথম দফাটি 2 পাকিস্তানকে এক রেখে আইন পরিষদের সার্বভৌম ক্ষমতা নিশ্চিতের দাবি করা হয়েছে। 2 নম্বর প্রস্তাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র 2টি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, যথাক্রমে দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। এখানেও 2 পাকিস্তানকে এক রেখে দেশের সার্বভৌম পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে পশ্চিম পাকিস্তানিদের হাতে। প্রস্তাবে 3 নম্বরে বলা হয়েছে মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে 2টি প্রস্তাব করেছিলেন শেখ মুজিব। সমগ্র দেশের জন্য 2টি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। অর্থাৎ মুদ্রার ক্ষেত্রেও 2 পাকিস্তানকে এক রেখেই 6 দফা করা হয়েছিল। প্রস্তাবে 4 নম্বরে রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাজ্যগুলোর কর ও শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকার প্রাপ্ত হবে। এরপর 5 ও 6 নম্বর, কোথাও পাকিস্তানকে আলাদা করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার কোনো ইঙ্গিত মাত্র দেয়া হয়নি শেখ মুজিবের 6 দফায়। এত সব রফা দফা না বুঝলেও চলবে। শেখ মুজিবের 6 দফার মূল উদ্দেশ্য কি ছিল সেটা বোঝার জন্য তার একটি লিখিত বক্তব্য পড়লেই যথেষ্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 2য় খণ্ডে মুজিবের একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে মুজিব বলেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখিতেছেন যে আমার 6 দফা দাবিতে একটিও অন্যায়, অসঙ্গত, পশ্চিম পাকিস্তান বিরোধী বা পাকিস্তান ধ্বংসকারী কোনো প্রস্তাব করি নাই। বরঞ্চ আমি যুক্তি তর্ক সহকারে দেখাইলাম আমাদের সুপারিশ গ্রহণ করিলে পাকিস্তান আরো বেশি শক্তিশালী হইবে। মুজিবের এই বক্তব্যের পর 6 দফা যে স্বাধীনতার দাবিতে আন্দোলন নয়, এ বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যে কারণেই পূর্ব পাকিস্তানের অন্য স্বাধীনতার দাবিতে আন্দোলন করা নেতারা শেখ মুজিবের উপর প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছিলেন। 1970-এ পূর্ব পাকিস্তানের অন্য রাজনৈতিক নেতারা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে চাইলেও শেখ মুজিব পাকিস্তানিদের পাতানো নির্বাচনে অংশ নেন। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। মুজিবের এমন পাকিস্তান প্রীতির কারণে মাওলানা ভাসানী সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 2য় খণ্ডের 721 পৃষ্ঠায় বলা হয়েছে, মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার সংগ্রামে বীর হবার পরামর্শ দিয়েছেন। একই দলিলে শেখ মুজিবের প্রতি আহ্বান নামে একটি অধ্যায়ে বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের প্রতি আহ্বান। ভাসানী শেখ মুজিবকে বলেন, মুজিব, তুমি স্বাধীন পূর্ব পাকিস্তানের সংগ্রামে যোগ দাও। যদি আমেরিকা ও ইয়াহিয়ার স্বার্থে কাজ করো তাহলে
আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য। এসবই প্রমাণ করে শেখ মুজিব স্বাধীনতার পক্ষের আন্দোলনে যোগ দেননি। 1971 সালে 7 মার্চের আগ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কোনো দাবি তোলেননি। তবে 7 মার্চের ভাষণের পর কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল শেখ মুজিব আসলে কি চান সেটা নিয়ে। 7 মার্চের ভাষণ, শেখ মুজিব, মুক্তিযুদ্ধ, এ সবই যেন একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনলে এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু শেখ মুজিবের কৌশলী সেই ভাষণ কি আসলে স্বাধীনতার ঘোষণা নাকি অন্য কিছু, সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ মুজিবের সেই ভাষণের মূল দাবি ছিল জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চান শেখ মুজিব। তবে দাবি যাই হোক, 7 মার্চের কিছু বক্তব্য মুক্তিযোদ্ধাদেরকে শক্তি জুগিয়েছে এবং কিছু বাক্য শুনলে মনে হবে এটাই মনে হয় স্বাধীনতার ঘোষণা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিবের সেই স্বাধীনতা যে সার্বভৌমত্বের স্বাধীনতা না, সেটা শেখ মুজিব নিজেই স্বীকার করেছিলেন। You mean independent? That I don't mean. You mean independent? That I don't mean. I want to live like a free citizen of a free country. You mean independent? That I don't mean. শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তারপরও 7 মার্চের সেই ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ শেখ হাসিনা মাত্র কয়েক বছর আগেও স্বীকার করতেন সেই সময়ের কিছু ছাত্র নেতার চাপাচাপির পরেও কৌশলগত কারণে শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না। মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি ছিল। ওই সময় ছাত্র নেতারাও অভিযোগ করেছেন অনেক চেষ্টার পরেও শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা দেওয়ানো যায়নি 7 মার্চে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। শেখ মুজিব যে কখনোই দুই পাকিস্তান আলাদা করতে চাননি তার আরো বড় প্রমাণ শেখ মুজিবের সবচেয়ে কাছের সহচর তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা বইয়ের একটি তথ্য। সেই বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে, আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27 মার্চ হরতাল রেখেছি। এই সময়টা আলোচনা করলো কেন পাকিস্তানের সামরিক সরকার, এবং উনি কেন বললেন যে যা 27 তারিখে হরতাল ডেকে দিয়েছি, নাকে তেল দিয়ে ঘুমা। সুতরাং সবটা জিনিস যেন বেশি আবেগ দিয়ে না। এছাড়াও এই বইয়ের আরো এক জায়গায় বলা হয়েছে শেখ মুজিবকে 25 মার্চের রাতের শেষ মুহূর্তে অন্তত স্বাধীনতার ঘোষণার একটি রেকর্ড পড়তে বলা হয়েছিল। সেটাও করেননি, এমনকি সেই ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করতেও রাজি হননি। কারণ তিনি বলেছিলেন, যদি এটা করা হয় তাহলে পশ্চিম পাকিস্তানিদের হাতে প্রমাণ থেকে যাবে যে আমি দেশদ্রোহী। এই কথাগুলিও জনাব তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বইতে উল্লেখ করেছেন। শারমিন আহমেদের বই না মানলেও চলবে। তাজউদ্দিন আহমেদ নিজেই সেই সময়ের আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ মুজিব সবসময় পশ্চিম পাকিস্তানিদের হয়ে কাজ করেছেন। Sheikh Mujibur Rahman has not committed anything against the West Pakistanis or West Pakistan as such. শেখ মুজিব না চাইলেও কথিত পাকিস্তানি এজেন্ট রাজাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তাজউদ্দিন, জিয়াউর রহমান, ওসমানীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনও ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল মুজিব বাহিনী। শেখ মুজিব জেলে থাকলেও শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মুনি মুজিব বাহিনী নামে একটি মুক্তিযুদ্ধ বিরোধী বাহিনীর নেতৃত্ব দেয়। পুরো মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত শেখ মুনি ও তাজউদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলেছে। প্রথম দ্বন্দ্ব বাধে মুজিবনগর সরকার নিয়ে। মূলধারা 71 বইয়ের 65 নম্বর পৃষ্ঠায় মুজিব বাহিনী সম্পর্কে আটকে ওঠার মতো তথ্য দেওয়া হয়েছে। তারা এই সরকারকে স্বীকার করে না, অর্থাৎ মুজিব বাহিনী প্রবাসী সরকারকেই স্বীকার করেনি। বস্তুত এই বাহিনীর সদস্য ভুক্তির জন্য সর্বাধিনায়ক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মুনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেই শপথনামা পাঠ করা হয়। 71
1974-এর মে মাসে অনেকটা প্রকাশ্যে আলোচিত হতে থাকে রয়ের এক বিশেষ উপসংস্থার অধীনে শীঘ্রই দেরাদুনের অদূরে চাকরাতায় এদের জন্য বিশেষ ট্রেনিং শুরু হতে চলেছে। জুন থেকে এদের ট্রেনিং শুরু হয়, নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। প্রশিক্ষণপ্রাপ্ত এদের প্রথম দল আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে একথাও স্পষ্ট হয় যে এই বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্নেল ওসমানী বা বাংলাদেশ সরকারের কোনো এখতিয়ার নেই। বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব বাহিনী এতটাই উচ্ছৃঙ্খল, অন্তর্ঘাতমূলক এবং মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ শুরু করে যে শীঘ্রই মুজিব বাহিনীকে মুক্তিযুদ্ধ কমান্ডের অধীনে আনা না হলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী পদত্যাগ করবেন বলে তাজউদ্দিনকে সাফ জানিয়ে দেন।